ও আমার সোনা দর্শক বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমি তোমাদেরকে নতুন স্বাদের একটি গল্প শোনাব। গল্পটি শুনলে তোমার হাত না মেরে থাকতে পারবে না। আমার শ্বশুরমশাই তার 10 ইঞ্চি ডান্ডা দিয়ে লাগিয়ে আমার মেশিন ফাটিয়ে দিয়েছিল। সেই গল্পই তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করি। মানুষের জীবন বড় বিচিত্র। আমার এই 25 বছরের জীবনে যে কত রকমের অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে তা বললে হয়তো অবাক হবেন। তবুও লিখতে বসলাম। ভালো খারাপ যাই লাগুক কমেন্ট করে অথবা মেইলে জানাবেন। আমার বয়স 25 চলছে। এই সেপ্টেম্বরে 26 পড়বে। 5 ফুট 4 ইঞ্চি লম্বা। গায়ের রং ফর্সা। কোমর পর্যন্ত হালকা বাদামি চুল। দেখতে শুনতেও বেশ ভালো। 36 সাইজের বিকাপ ব্রা পরি। বাকিগুলোও জানতে হবে? হি। আচ্ছা, কোমর 31 আর নিতম্ব 36। যেদিনের ঘটনা বলবো সেটা আমার চাচাতো নন্দের বিয়ের দিনের। আমার শ্বশুরবাড়িতে ঘটনা। আমার বরের চাচাতো বোনের বিয়ের প্রোগ্রাম। বলে রাখা ভালো, আমার চাচার শ্বশুর এর অবস্থা একটু খারাপ। অন্যদিকে আমার শ্বশুর হলেন এই গ্রামের শীর্ষ 5 ধনীর একজন। তাই আমার শ্বশুরবাড়ি থেকেই বিয়ের ব্যবস্থা করা হয়েছে। বিয়েবাড়ি। বুঝতেই পারতেছেন কি পরিমাণ ঝক্কি ঝামেলা। তাও ভালো, বিয়ে মিটে যাবার পর যে সকল আত্মীয় এসেছিল তারা অধিকাংশই চলে গেছে। যারা আছেন তাদের বেশিরভাগই চাচার শ্বশুরবাড়ি। আমাদের বাড়িতে অতিথি বলতে 2 ফুফু শাশুড়ি। বাকি সবাই এবাড়ির লোকই। গ্রামের এই বাড়িতে এমনিতেও তেমন কেউ থাকে না। আমি তো বরসহ ঢাকায় থাকি। গ্রামে থাকে আমার শ্বশুর আব্বা। এলাকার রাজনীতি করেন উনি এখানে। বেশ নাম ডাকওয়ালা মানুষ। শাশুড়ি মারা গেছেন বছরখানেক হল। কাজের 2টা লোক। আর 2তলা 3তলা ভাড়া দেয়া। ও হ্যাঁ, আমরা তো 5 বোন। আমার ইমিডিয়েট যে বড় বোন, ওর আবার ডিভোর্স। হাজবেন্ডের সাথে ওর ডিভোর্স হয়ে যাওয়ার পর আমার শ্বশুরই ওকে ওনার পরিচিত লিঙ্কের মাধ্যমে একটা জবে ঢুকিয়ে দেয়। যাতায়াতের সুবিধার্থে বাচ্চাসহ ও আমার শ্বশুরবাড়িতেই একটা রুম নিয়ে থাকে। বিয়েতে আমার বর জিহানের আমাকে এক জোড়া সোনার বালা বানিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে হাতে টাকা নেই বলে ওটা ও দেয়নি। এই নিয়ে আমাদের টোনাটুনির মধ্যে হালকা মান অভিমান চলছে। মানে আমি রাগ দেখাচ্ছি আর কি। ওকে সাফ সাফ বলেছি বালা না নিয়ে এসে ও যেন আমাকে টাচ ও না করে। বরদে করে একটু প্যারার মধ্যে রাখা সব বউয়েরই অধিকার। যাই হোক, আসল ঘটনায় আসি। বিয়ের দিন রাতের কথা। সারাদিন ব্যস্ততার পর ভীষণ ক্লান্ত আমি। রাত প্রায় 12টা হয়েছে। বাড়ির সবাই একরকম ক্লান্ত। আমি তো আমার জাকমলালে বউয়ের সাথে শুব না। তাই ভাবলাম আপুর রুমে গিয়ে শুই। আপু তখনও কি যেন গোছানোর কাজ করছে। আমাকে বলল পিচ্চিকে আমার ফুপু শাশুড়ির কাছে দিচ্ছে ঘুম পাড়াইতে। হাতের কাজ শেষ করে ও শুতে আসবে। আমি যেন ঘুমিয়ে যাই। তো গেলাম ওর ঘরে। 4 তলায় এক পাশের একটা রুম। পাশে কমন বাথরুম। অন্যদিকের ঘরে খুব সম্ভবত আজ ফুপুরা শুয়েছে। বিছানায় শোয়ার মিনিট 5 মধ্যেই আমি ঘুমিয়ে গেছি। ঘুমের মাঝে অনুভব করলাম কারো একটা স্পর্শ। না, এ স্পর্শ আপুর না। কোনো পুরুষ মানুষের আদর করার স্পর্শ। বুঝতে বাকি রইল না বরটা আমার কামের জ্বালায় তার সব রাগ ভুলে আমাকে খুঁজে নিয়েছে। এক পাশ হয়ে শুয়ে আছি আমি। বুঝতে পারলাম একটা চঞ্চল হাত আমার বুককে লক্ষ্য করে নড়াচড়া করছে। আমি নড়ার কোনো চেষ্টা করলাম না। মুখ দিয়ে একটা শব্দ করলাম না। আসলে চোখ খোলার মতো এনার্জি ও পাচ্ছিলাম না, এতটা ক্লান্ত। টের পেলাম ওর একটা হাত আমার একটা কমলালেবু টিপে চলেছে। জিহান এবার আমার পাশে এসে শুল। ওর কলাটা আমার পেছনে এসে ঠেকল। রুমে ঢুকেই প্যান্ট খুলে ফেলেছে বর আমার। আসলে গ্রামের বাড়িতে এসেছি 4 দিন হল। এত সব গেস্ট, কাজের চাপ আর আমাদের মান অভিমানের কারণে মিলন হয়নি 5 দিন। হয়তো তাই একটু অধৈর্য আমার বড়। আমাকে চিৎ করে দিল জিহান। আমার বুকের উপর শুয়ে আমার ব্লাউজ খুলছে ও। ব্লাউজ খুলে কমলালেবু বার করে রীতিমতো খাবলাতে শুরু করে জিহান। এদিকে আমার ব্যথা লাগতেছিল। ওকে ঠেলে সরাতে গেলাম কিন্তু পারলাম না। জিহান আসতে এই কথা যখন বলতে যাব ঠিক তখনই ও ওর ঠোঁট দিয়ে আমার ঠোঁট চেপে ধরল।
আমার হাত দুটোকে ওর হাতের তালুর নিচে ফেলে হাম্পি খেতে লাগল অসম্ভব আকর্ষণে। যতই মান অভিমান হোক, রাত হলে আদর ছাড়া আমার চলে না। তবে ঘুমের ঘুরে জিহানের ছোঁয়াকে আজ কেমন যেন লাগছে আমার। ও তো এতটা রাফ হয় না। অবশ্য লাস্ট কয়েকদিন লাগালাগি হয় না আমাদের। বরটার পাগলা ঘোড়া খেপেছে হয়তো। ও ততক্ষণে আমার জিভ চুষতে চুষতে তার কমলালেবু দুটোর বোটা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আমার শরীর ক্রমশ গরম হতে লাগল। আমিও ওর জিভ চুষণে সাড়া দিতে লাগলাম। কিন্তু রাগ লাগতে শুরু করল আমার। বরটাকে কতবার বলেছি আদর করতে আসার আগে সিগারেট খাবি না। হাম্পিতে সিগারেটের গন্ধ পাচ্ছি আজ। বকা দিতে দিতেও থেমে গেলাম। জিহানের স্পর্শে আমার শরীরে ঝড় উঠেছে। অদ্ভুত একটা ভালো লাগার অনুভূতি আমার পুরো শরীর মন জুড়ে ছড়িয়ে পড়েছে। ক্রমশ অদ্ভুত একটা সুখের আবেশে তলিয়ে যেতে লাগলাম। ওর কাছে আত্মসমর্পণ করলাম সম্পূর্ণভাবে। ওর যা খুশি করুক, ও আমার শরীর নিয়ে দুমড়িয়ে মুচড়িয়ে শেষ করে দিক। আমি তো ওর দেনমোহর করা বউ। অমন গয়নার জন্য বরকে অভুক্ত রাখা অন্যায়। জিহানের জিভ ক্রমশ আমার ঠোঁট থেকে চিবুক ছুঁয়ে গলা দিয়ে নেমে কমলালেবুয়ের বোটার চারপাশে চক্রাকারে ঘুরতে লাগল। এই অদ্ভুত চাটনটা আমার বরাবরই খুব পছন্দের। ওর মাথাটাকে চেপে ধরলাম নিজের কমলালেবুজের উপর, আর ও আমার একটা কমলালেবুর বোটা মুখে পুরে চো চো করে চুষতে লাগল। এই চোষণে আমার ভিতরটা থরথর করে কেঁপে উঠল। ও কমলালেবু চুষতে চুষতে একটা হাত দিয়ে আমার উন্মুক্ত পেটের উপর বোলাতে লাগল। কখনো কখনো হাতটা পেটের নিচের শাড়ি সায়ার মধ্যে ঢুকিয়ে দিয়ে পুকুরের ছোট্ট ছোট্ট চুলগুলোকে ছানতে লাগল। আবার হঠাৎ হাতটা বার করে নিয়ে পেটের নাভিতে আঙ্গুল দিয়ে খোঁচা দিতে লাগল। পরক্ষণেই আবার হাতটা পেটের নিচের শাড়ি সায়ার মধ্যে ঢুকিয়ে দিয়ে পুকুরটা একটু ঘেঁটে দিয়েই আবার হাতটা বার করে নিয়ে পেটের নাভিতে বুলাতে লাগল। এইরকম বারংবার করার ফলে পুকুর আমার পুরো রসিয়ে উঠল। ও আঙ্গুলে পুকুরের রসের অনুভব পেয়ে নিশ্চিন্ত হবার জন্যে একটা আঙ্গুল পুচ করে পুকুরে ঢুকিয়ে দিল। শিউরে উঠে কাঁধ খামচে ধরলাম জিহানের। আহ! ও শাড়ি সায়া পুরো খুলে দেবার চেষ্টা করতে নিজেই হাত দিয়ে শাড়ি সায়া তুলে কোমরের কাছে গুটিয়ে নিয়ে নিলাম। ও এবারে উঠে মেঝেতে হাঁটু গেড়ে বসে ঝুঁকে তলপেটে গভীর নাভিতে হাম্পি খেতে খেতে আমার দুপা উঁচু করে কোমরের কাছে তুলে ধরে হালকা চুলে ভরা পুকুরে মুখ রাখল। আমি শিউরে উঠলাম। ওর মাথা ধরে পুকুরের উপর চেপে ধরলাম। এবারও কেন জানি মনে হলো দাড়িগুলো বেশ ঘন আর একটু বড়। রুমটা একদম ঘুটঘুটে অন্ধকার। কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি এক হাতে শাড়ি সায়া টেনে ধরে আছি, আর অন্য হাতে ওর মাথা পুকুরে চেপে ধরে রেখেছি। ও মুখ নিচু করে আমার পুকুরের ওপর একটা হাম্পি খেল, তারপরে দুই হাত দিয়ে পুকুরের পাপড়ি ছড়িয়ে ধরে ও জিভ চালালো আমার পুকুরে। আমি আবেশে চোখ বন্ধ করে হঠাৎ অনুভব করলাম জিহান উপরে উঠে গিয়ে আমার ঠোঁট চুষছে। একটু চুষেই আবার নিচে নেমে গিয়ে আমার পুকুর চাটতে লাগল। কিছুক্ষণ পুকুর চুষেই পাজিটা আবার ওপর উঠে গিয়ে আমার ঠোঁট চুষতে লাগল। ও কিছুক্ষণ আগেই হাত দিয়ে কখনো পুকুরের চুলে বিলি কাটছিল, আবার পরক্ষণেই হাতটা নাবিতে খোঁচা দিচ্ছিল। ঠিক সেরকমভাবেই এখন দুষ্টুটা কখনো পুকুর চুষছে, আবার পরক্ষণেই উপরে উঠে ঠোঁট চুষছে। এই অদ্ভুত কামকলা আমাকে যেন স্বর্গে পৌঁছে দিল। জিহান এবারে আমার শাড়িসায়া খুলতে গেল। পুরো উন্মুক্ত হয়ে ওর সামনে শুয়ে আছি আমি। এবার ও ওর লম্বা কলাটাকে আমার পুকুরে ঘষতে লাগল। শক্ত কলার ঘষাঘষিতে আমার পুকুর রসে ভরে উঠল। আমি একটা হাত দিয়ে তার লম্বা কলা ধরে আমার পুকুরের মুখে লাগিয়ে দিলাম। তার লম্বা কলা হাতে ধরে আমি চমকে উঠলাম। বুঝলাম এ তো জিহান নয়, কারণ এই কলা আমার হাসব্যান্ডের কলার থেকে অনেক মোটা লম্বা কলা। এত মোটা কলা হাতে নিয়ে আমার ঘুম পুরোপুরি ভেঙে গেল। এ কি হচ্ছে আমার সাথে? এটা তো জিহানের কলা নয়। এমনকি হাতের আঙ্গুল, মুখের দাড়ি, মুখের আর গায়ের ঘ্রাণ সবটাই যেন জিহানের মতো, কিন্তু ঠিক জিহানের না। চমকে উঠলাম আমি। চোর-টোর নয় তো? একে তো গ্রামের বাড়ি, তারপর আবার বিয়ের রাত। ভয়ে কাঠ হয়ে যাবার উপক্রম আমার। বরের সাথে রাগ করে শেষে চোরের হাতে সব খোয়াতে বসলাম। যেভাবে আমাকে ধরে এখান থেকে ছুটাব কি করে? আমি তাকে আমার উপর থেকে সরাতে চাইলাম সর্বশক্তি দিয়ে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আমি তার লম্বা কলা আমার পুকুরের মুখে লাগিয়ে দেয়ার সাথে সাথেই সে এক চাপে কলার অর্ধেকটা আমার রসে ভরা পুকুরের ভেতর ঢুকিয়ে দিয়েছিল। আমার পুকুর রসে পিছলা হলেও তার মোটা লম্বা কলা আমার পুকুরের ভেতর খুব টাইট হয়ে আছে।
আমি তাকে ঠেলে উঠিয়ে দিতে চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই পারলাম না। আমি চিৎকার করতে যাব, হঠাৎ শুনতে পেলাম সে ফিস ফিস করে বলল, আজ এই রকম বাধা দিচ্ছ কেন জেনি? আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। এটা আমার বর নয়, গ্রামের কোনো চোরও নয়, এ যে আমার শ্বশুরের গলা। আর জেনি হল আমারই নিজের বড় আপুর নাম। সেই আপু যে স্বামীর সাথে ছাড়াছাড়ির পর আমার বাড়িতেই ভাড়া থাকে। মাথায় একটা ঝাঁকুনি দিয়ে উঠল আমার। তাহলে তলে তলে এই চলছে আমার আপু আর আমার আব্বার মধ্যে। এই অবস্থায় আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। শ্বশুর আব্বার সাথে রতিক্রিয়ায় মেতে ওঠা। ছি ছি, আবার উনি এতক্ষণ ধরে আমার শরীরে যে জোয়ার তুলেছেন তা সামলানো আমার পক্ষে সম্ভব নয়। বিশেষ করে তার কলা। উফ, হাতের মধ্যে ধরেই যে ফিলিংস পেয়েছি, না জানি ভেতরে ঢুকলে কি হবে। কিন্তু না যাই হোক না কেন, উনি আমার আমার স্বামীর বাবা। আমি বলে উঠলাম, বাবা, আমি স্নেহা। আমার কণ্ঠস্বর শোনার সাথে সাথে উনি কেমন যেন অপ্রকৃতস্থ হয়ে গেলেন। বললেন, ভুল হয়ে গেছে মা, তুমি কাউকে এই কথা বলো না। আমি বললাম, জি। তারপর কয়েক মুহূর্তের নীরবতা ভেঙে আমি বলে উঠলাম, বাবা, আপনি আপুর সাথে। রুমে কোনো আলো না থাকায় আমি উনার চেহারা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু ওনার কণ্ঠস্বরে বুঝতে পারলাম উনি কতখানি লজ্জা পেয়েছেন। একটু থেমে উনি বললেন, আমি জোর করে কিছু করিনি বুমা। তোমার নামে শপথ। জেনির ও সম্মতি ছিল এতে। আবার খানিকক্ষণের স্তব্ধতা। এই সময় আমি শুধু ভাবছিলাম কিভাবে আমার ভালো আপুটা রাতের পর রাত বাবার বয়সী সুরের সাথে লাগালাগি করত। নীরবতা ভেঙে এবার উনি বললেন, আমি এখন যাই। তুমি প্লিজ কাউকে এসব কথা বলো না বোমা, বলে আমার উপর থেকে ধীরে ধীরে উঠতে লাগলেন। ঠিক এই সময়ে বাহিরে একটা শব্দ শোনা গেল। কেউ একজন বাথরুমে ঢুকল। আর এই বাথরুমটা আমরা এখন যে ঘরে আছি তার সাথেই লাগানো। আমি ফিস ফিস করে আমার শ্বশুরের কানে বললাম, এখন উঠবেন না বাবা, চুপ করে শুয়ে থাকুন, নইলে কেউ টের পেয়ে যাবে। উনি চুপচাপ শুয়ে রইলেন। তার মোটা লম্বা কলা আমার পুকুরের মুখে খানিকটা ঢুকেছিল। আমি জেনি নই, ওনার ছেলের বউ স্নেহা। এটা জানার পর মনে হলো তার কলাটা আরও শক্ত হয়ে ফুলে গেছে, আরও মোটা হয়ে আমার পুকুরের মুখ কাঁপতে লাগল। আমার পুকুর ও রসে ভরে উঠেছে। আমার অজান্তে আমার পুকুর তার কলাটাকে কামড়ে ধরে আছে। উনি যাই বললেও আমার উপর থেকে উঠলেন না। আমার মনে হলো তার কলাটা আমার রসালো পুকুরের মজা পায়ে গেছে। আমার শ্বশুর আব্বা আমার অর্ধ উন্মুক্ত শরীরের উপর শুয়ে আছেন। এভাবে ৩-৪ মিনিট কেটে গেছে। টয়লেটে ফ্লাশ করার শব্দ পেলাম। তারপর লাইট নিভে গেল। যিনি এসেছিলেন উনি চলে গেলেন। তার নিঃশ্বাস পড়ছে আমার নাকে। হঠাৎ কি জেন হয়ে গেল আমার। তার বড় মোটা লম্বা কলা মজা পেয়ে ওটাকে ছাড়তে ইচ্ছা করছে না। উনি আবার বললেন, আমি এখন যাই, কাউকে এই কথা বলবে না কিন্তু। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। উনি কোমরটা একটু উঁচু করে কলাটা অর্ধেক পুকুরের ভিতর থেকে বাহির করলেন। আমি আমার পুকুরটা টাইট করে তার কলাটা চেপে ধরলাম। উনি আর পুরোটা কলা বাহির করলেন না। আমার কানে ফিস ফিস করে বললেন, তোমার বোনের চেয়েও তুমি বেশি রসালো বোমা, বলেই কোমরটাকে নিচের দিকে চাপ দিলেন। তার কলাটা আবার পুরোটা আমার পুকুরের ভেতর ঢুকে গেল। আমি কেঁকিয়ে উঠলাম, আহ! কেঁপে উঠল আমার শরীর। হাত দিয়ে ঠেলে তার কোমরটা উঁচু করে দিলাম আমি। তার কলাটা আবার অর্ধেকটা পুকুরের ভেতর থেকে বাহির হয়ে গেল। উনি আবার আর একটা কথা বললেন, বলে এ কোমরটা আবার নিচের দিকে চাপ দিয়ে কলাটা পুরোটা ঢুকিয়ে দিলেন। আমি তখন লাগালগির মজা পেয়ে গেছি। সামনের আধা ঘন্টা যে কি ঘটতে যাচ্ছে ভাবতে